এটা কি অনেকটা এটা কি অনেকটা মুখস্থর মতো বললেন, নাকি প্র্যাকটিক্যাল কিছু বলেন তো, যে আপনি কেন হচ্ছে পাবলিক সার্ভিসে আসতে চাচ্ছেন, কেন অন্য জবে যাইতে চাচ্ছেন না? এটার মেইন একটা প্র্যাকটিক্যাল কারণ বলেন। পাবলিক সার্ভিস হচ্ছে স্যার এখানে কাজের বিস্তৃত অনেক এবং এখানে অনেক কাজের বিস্তৃত অনেক কারণে কাজের মধ্যে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করার সুযোগ আছে। এছাড়াও এই চাকরিতে পদোন্নতির সুব্যবস্থা আছে এবং এছাড়াও সরকারের গুরুত্বপূর্ণ পরিকল্পনা এবং পলিসি মেকিং এর কাজ করার সুযোগ রয়েছে এবং এই পলিসি এবং আচ্ছা আচ্ছা পরিকল্পনা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার সুযোগ রয়েছে। প্রান্তিক আচ্ছা পর্যায়ে আচ্ছা, আমি নেক্সট কোশ্চেন করতেছি। আপনি ধরেন আপনাকে হচ্ছে এলাকায়, আপনি হচ্ছে অ্যাডমিন ক্যাডার হিসেবে কর্মরত। তো আপনার এলাকায় হচ্ছে দুর্যোগে ধরেন আপনার হচ্ছে যে এলাকার বাঁধ সেটা ভেঙে ভেঙে গেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার রোল কি হবে সেখানে? জি স্যার, আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রথমে আমি হচ্ছে ঘটনাস্থলে যাবো এবং ঘটনাস্থলে যাওয়ার পর আপনার হচ্ছে প্রথমেই বা নির্মাণ কাজের জন্য যে দুর্যোগ নির্মাণ কাজের জন্য যতটুকু মানে সকলের সাথে যোগাযোগ স্থাপন করে বাঁধ নির্মাণের কাজ চেষ্টা করবে। এছাড়া যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তাৎক্ষণিক আশ্রয় কেন্দ্রে নেওয়ার চেষ্টা করবো এবং হচ্ছে পরবর্তীতে আপনার হচ্ছে এই স্থায়ী সমাধানের চেষ্টা করবো এবং আপনার হচ্ছে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে পরবর্তীতে সেটা আমার আমার উপজেলা আর্থিক সামর্থ্য অনুসারে সমাধান করার চেষ্টা করবো। ওকে এবং ওকে এছাড়াও ওকে। ফায়ার সার্ভিস। আচ্ছা আচ্ছা। আপনি তো ইকোনমিক্স এর স্টুডেন্ট, তাই তো? জি স্যার। ওকে। আপনি এই যে যে রিসেন্ট যে বিনিয়োগ সম্মেলন হয়েছে সেটা সম্পর্কে জানেন? জি স্যার। তো এখানে বিদেশি বিনিয়োগদের জন্য নতুন কি বার্তা দিবে এই সম্মেলনটা? স্যার আমাদের আপনার কি সাম্প্রতিক সময়ে 7 এপ্রিল থেকে 10 এপ্রিল পর্যন্ত যে বিনিয়োগ সম্মেলনটা হয়েছে, এই সম্মেলনে বর্তমান যে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের প্রায় 180 মিলিয়ন জনসংখ্যা রয়েছে এবং ইন্দো প্যাসিফিকে প্রায় 300 কোটির বাজার রয়েছে। যেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আমাদের আসলে বিশ্বকে পরিবর্তন করার অনেক স্ট্র্যাটেজি এবং অনেক ধারণা রয়েছে এবং এখানে অনেক অপরচুনিটি আছে, অনেক সুযোগ সুবিধা আছে এবং এখানে আমাদের রপ্তানিমুখী অনেক শিল্প রয়েছে, বিশেষ করে গার্মেন্ট শিল্প এবং ওষুধ শিল্প, কৃষি কৃষি এবং কৃষি টেক্সটাইল সহ অন্যান্য অনেক শিল্প রয়েছে এবং আমাদের এক্সপোর্ট প্রসেসিং জোনের অন স্টক সার্ভিস রয়েছে, অবকাঠামো উন্নয়নমূলক অনেক কাজ রয়েছে, কাজ করেছে। আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। এছাড়াও আচ্ছা, আর বিনিয়োগ সম্মেলনটাতে মনে হয় যে আমাদের যে পূর্ববর্তী সরকার যে ইকোনমিক জোন গুলো স্থাপন করলো সেগুলো বাতিল করে দিয়েছে, এটার কি কারণ হতে পারে বলে আপনি মনে করেন? এটার পিছনে কারণ কি হতে পারে? আর আমাদের গত যে ফ্যাসিস্ট সরকার ছিল তারা আসলে রাজনৈতিক এবং স্বার্থ উন্নয়নের জন্য যে ইকোনমিক জোনগুলো নিয়েছিল সেটা পুরোটাই ছিল হচ্ছে আমাদের আহ, মানে বিনিয়োগ, মানে দেশের বিনিয়োগ বৃদ্ধি করার ক্ষেত্রে না, এটা ছিল একটা আপনার রাজনৈতিক ভাবে অনেক মানে আপনার শিল্পাঞ্চল প্রতিষ্ঠা করেছে। 10টি শিল্পাঞ্চল আমাদের বর্তমান সময়ে যে বন্ধ করে দেওয়া হয়েছে এটা আমাদের জন্য মানে মোটেও লাভজনক ছিল না এবং সামগ্রিকভাবে এখান থেকে আমাদের বিদেশি যে বিনিয়োগকারী যারা আছেন তারা আসলে এখানে ওইভাবে বিনিয়োগ করার কোনো অপরচুনিটি দেখছে না এবং জমি অধিগ্রহণ এবং করার ক্ষেত্রে নির্দেশন এবং অন্যান্য যে সুযোগ সুবিধা আমাদের বিনিয়োগকারীরা তারা এখানে অনেকটা হতাশাগ্রস্তের মতো হয়েছিলেন। সামগ্রিক দিক বিবেচনা করে আমাদের বর্তমান লিডার যে চেয়ারম্যান আশিক চৌধুরী, তিনি এবং সহ প্রধান উপদেষ্টা এবং প্রধান সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছে তারা মিলে আমাদের 10টি এই বন্ধ ওকে করার ওকে ব্যবস্থা ওকে। করে। আচ্ছা, আপনি বলেন তো যে ভারত পাকিস্তান কার সাথে সম্পর্ক থাকলে আমরা বেশি লাভবান হবো, আপনার কি মনে হয়? স্যার আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের দেশের বাইরে কোনো দেশই আমাদের জন্য ছোট না, প্রত্যেকটা দেশ আমাদের জন্য বন্ধু। আমরা চাবো আমাদের মানে দেশের স্বার্থে কাজ করার জন্য। দেশের স্বার্থে যদি ভারতের সাথে আমাদের সম্পর্ক, আমরা দুজনের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবো। আমাদের আহ, যে জায়গাগুলোতে আমাদের বাণিজ্য, অর্থনীতি এবং স্বাস্থ্য, শিক্ষা, আইসিটি বিষয়গুলো আমরা নিজেরা লাভবান হতে পারবো, সেই সেই দেশের সাথে আমরা সম্পর্ক গ্রহণ করার চেষ্টা করবো। সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি যে আমাদের পাকিস্তানের সাথে আমাদের পূর্ববর্তী যে সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার, তারা ভারত চাইতো না কোনোভাবেই আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করি। কিন্তু আমাদের দেশের যে পররাষ্ট্র নীতি, যেটা সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে মানে শত্রুতা নয়,
এবং আমাদের পাশের কোনো রাষ্ট্রের শত্রু না। আমরা চাবো আমরা ব্যালেন্স ডিপ্লোমেসির মাধ্যমে সকলের সাথে সুসম্পর্ক গড়ে তোলা এবং অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং পরিবেশগত উন্নয়নে আমরা সকলের সাথে কাজ করতে আহ, বদ্ধপরিকর। আমাদের এই এখানে আমাদের নিজস্ব স্বার্থটাই মূল আচ্ছা ফ্যাক্টর। আচ্ছা, এই যে আমাদের যে এখন তো মানে চীনের সাথে সম্পর্কটা, চীনের যে সফরের পরে চীনের সাথে, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা চীন সফরের পর থেকে চীনের সাথে সম্পর্কটা আমাদের দেখা যাচ্ছে খুব ভালো হচ্ছে। তো চীনের সাথে এই সম্পর্কটা এত ভালো, সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা খারাপের দিকে যাচ্ছে? আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে মাননীয় উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস, তিনি তার দূরদর্শী কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আমাদের ব্যালেন্স ডিপ্লোমেসির মাধ্যমে আমরা সকলের সাথে ভালো সম্পর্ক রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বিশাল একটা আমাদের বাণিজ্যিক সম্পর্ক। চীনের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক, আমরা সবচেয়ে বেশি রপ্তানি করি যুক্তরাষ্ট্রে এবং সবচেয়ে বেশি আমদানি করি চীন থেকে। এবং সাম্প্রতিক আচ্ছা, বিনিয়োগ সম্মেলনে আমরা দেখতে যেটা পাচ্ছি। বললেন যে যুক্তরাষ্ট্রে বেশি আমরা আমদানি করি, যুক্তরাষ্ট্র যে আমাদের উপর পাল্টা শুল্ক আরোপ করলো, এটাতে আমাদের উপর ইফেক্ট পড়বে না? আপনার কি মনে হয়? আমাদের যে রেসিপ্রোকাল যে শুল্ক আরোপ করেছে, আমরা এর মূল কারণ হচ্ছে বাণিজ্য ভারসাম্য। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বড় ধরনের বাণিজ্য ভারসাম্য থাকার কারণে তারা শুল্ক আরোপ করেছে। আমরা এখন বর্তমান সময়ে আমরা চীন যুক্তরাষ্ট্র থেকে আমরা সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে থাকি এবং তুলা আমদানি করে, মানে কি মানে কিছু তুলা আমদানি করে থাকি। আমরা এখন মানে বাণিজ্য ঘাটতি দূর করার জন্য আমরা তুলা আমদানি করে ওই তুলা দিয়ে বস্ত্র উৎপাদন করে এবং সেই রপ্তানি করলে আমাদের আহ শুল্ক আরোপ কম হওয়ার সুযোগ রয়েছে। আমাদের 3 মাসের যে সুযোগ দিয়েছে, এই 3 মাসের সুযোগের মধ্যে আমরা কূটনৈতিক তৎপরতা, দ্বিপাক্ষিক অনেক আলাপ আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়টা মানে আমরা সমাধানে আসতে পারি। আমাদের উপর যে আমরা তারা দাবি করছে আমরা আমাদের 74% শুল্ক আমরা আরোপ করেছি, অ্যাকচুয়ালি আমরা 74% শুল্ক আরোপ করি নাই। এই আমরা তাদেরকে বোঝাইতে হবে যে আমরা আসলে 74% শুল্ক আরোপ করি নাই এবং আমরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেশি করে এবং তার আচ্ছা এগেনস্ট আচ্ছা। রপ্তানি করে আপনি আমরা বললেন তো যে ব্যালেন্স অফ পেমেন্ট কি? এর নাম শুনেছেন, ব্যালেন্স অফ পেমেন্ট? ব্যালেন্স অফ পেমেন্ট। জি, জি স্যার। ব্যালেন্স অফ হ্যাঁ, পেমেন্ট বলেন হচ্ছে কি? আমদানি ও রপ্তানির যে মানে সাম্যতা, সেটাই হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। আচ্ছা, একটু উদাহরণ দিয়ে বলতে পারবেন? আমাদের যেমন আমাদের আমদানি আয় এবং রপ্তানি আয় যদি সমান হয়, সেটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। আচ্ছা আচ্ছা। আর রপ্তানি আয়ের উৎস কি কি? আমাদের বাংলাদেশের জন্য রপ্তানি যে আয়, সেটার উৎসগুলা কি কি? রপ্তানির উৎসগুলো হচ্ছে আমরা প্রায় রপ্তানির প্রায় 80% আমরা পোশাক শিল্প রপ্তানি করে থাকি। এছাড়া আমাদের কৃষি, ঔষধ রপ্তানি করে থাকি। এছাড়া আমাদের টেক্সটাইল, সাম্প্রতিক সময়ে আমাদের আহ, জাহাজ শিল্প দিকে আমরা অনেকটা অগ্রসর হয়েছি। এছাড়া আমাদের বর্তমানে অনেক রপ্তানি পণ্য তো রপ্তানি এলডিসি থেকে রপ্তানি পণ্য। যদি আমরা মুক্ত হই, তাহলে এটা রপ্তানি খাতে কি প্রভাব পড়তে পারে? এনজিও থেকে যদি আমরা মানে বের হয়ে যাই, আমাদের কিছু সুবিধা মানে কিছু সুবিধা আমরা হারাবো এবং কিছু মানে মানে সুবিধাও পাবো। তবে আমার কাছে মনে হচ্ছে আমরা যেহেতু আমরা সাম্প্রতিক সময়ে এনজিও থেকে বের হয়ে যাবো 24 সালের 24 নভেম্বর, আমরা একটু অসুবিধার সম্মুখীন হবো। আমরা ডাব্লিউটিও এর আওতাভুক্ত বাণিজ্য আওতাভুক্ত দেশগুলোর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রে শুল্ক সুবিধা এবং জিএসপি সুবিধা হারাবো এবং আমরা ইউএনএফসিসি থেকে আমরা জলবায়ু তহবিল থেকে আমরা সহায়তা পাবো না। এছাড়া আমরা যে বহুজাতিক মানে সংগঠন যেমন ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে স্বল্প সুদে যে আমরা মানে ঋণ নিয়ে থাকি, সেই ঋণ সুবিধা হারাবো। এছাড়া আমরা হচ্ছে স্যার আমরা মানে প্যাটেন্ট শুল্ক যে প্যাটেন্ট মানে ওষুধ ছিল যে প্যাটেন্ট ছিল 2033 সালের পর আমরা পাবো না। এছাড়া আমার বহির্বিশ্বে আমাদের বাণিজ্য ক্ষেত্রে চ্যালেঞ্জিং হয়ে যাবে। সুবিধা হচ্ছে আচ্ছা স্যার আমরা এখানে আচ্ছা, আপনি আরেকটা প্রশ্ন বলেন যে আপনি জীবনে এমন কি তিনটা গুণ আপনার জীবনে আপনি অর্জন করছেন, কিন্তু এটা অন্য কারো সাহায্য ছাড়া? আপনার জীবনে আপনি এমন তিনটি অর্জনের কথা বলেন যেটা আপনি অন্য কারো সাহায্য ছাড়া অর্জন করেছেন। স্যার আমি আসলে আত্মবিশ্বাস, যে আমার যে হুম। আত্মবিশ্বাস এটা আমি আসলে কারো সহযোগিতা ছাড়াই অর্জন করেছি, নিজের অভিজ্ঞতা এবং দক্ষতা দ্বারা। আপনি আহ, তিনটা শর্ট করে বলেন, তিনটা স্যার, শর্ট করে বলেন, তিনটা শুধু অর্জনের কথা একটু শর্ট করে বলেন। আত্মবিশ্বাস, দক্ষতা, অভিজ্ঞতা। হুম। আচ্ছা আচ্ছা। ধরেন আপনাকে এই মুহূর্তে দেশে শিক্ষামন্ত্রী করা হলো, তো আপনি শিক্ষাক্ষেত্রে কিভাবে উন্নতি করবেন? শিক্ষা শিক্ষার সমস্যাগুলো আপনি কিভাবে দূর করবেন? জি স্যার, আমি প্রথমে যেটা করব আমরা হচ্ছে মানে কারিগরি শিক্ষার দিকে আমি মানে কারিগরি ও
সৃজনশীল শিক্ষার দিকে ই করবো, মানে ইমপ্লিমেন্ট করার মানে চেষ্টা করব। এছাড়া আমাদের বর্তমান সময়ে শিক্ষানীতি আছে সেটার মধ্যে যদি বাস্তব এবং কর্মমুখী শিক্ষা না থাকে সেগুলা বাদ দিয়ে কর্মমুখী এবং বাস্তবমুখী শিক্ষা উপস্থাপন করার চেষ্টা করব। আহ, আহ, এছাড়া হচ্ছে তথ্য প্রযুক্তি সকল ক্ষেত্রে বাধ্যতামূলক করব এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে সৃজনশীল বুদ্ধিমত্তা এবং কারিগরি শিক্ষার মাধ্যমে আমাদের দেশকে একটা বহির্বিশ্বে গ্রহণযোগ্য এবং বাস্তবমুখী দেশ হিসাবে প্রতিষ্ঠা করার জন্য শিক্ষা কার্যক্রম ই করবো এবং জিডিপি 5% শিক্ষা খাতে বরাদ্দ করার চেষ্টা বাস্তবায়ন করব। স্যার, আপনি এবং যে জিডিপির কথা বললেন, আপনি বললেন তো যে জিডিপি পরিমাপের কি কি পদ্ধতি আছে আপনার জানা আছে? জি স্যার, জিডিপি পরিমাপের 3টা পদ্ধতি রয়েছে: উৎপাদন পদ্ধতি, ব্যয় পদ্ধতি আর। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে, প্রশাসনের সুযোগ তো এখন শোনা যায় যে এটা নাকি কমে যাচ্ছে, তারপরেও আপনি কেন প্রশাসনে আসতে যাচ্ছেন? স্যার, প্রশাসনে এটা আসার হচ্ছে সর্বশেষ প্রশ্ন। প্রশাসনে আসার আমার মূল যে উদ্দীপনা সেটা হচ্ছে প্রশাসনের কাজের পরিধি অনেক বিস্তৃত। প্রশাসনের কাজের প্রতি বিস্তৃতের কারণে বিভিন্ন জায়গা থেকে আমার অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করার সুযোগ রয়েছে। প্রশাসনের অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে যা এবং পলিসি এবং পরিকল্পনা নেওয়ার সুযোগ রয়েছে এবং পরিকল্পনা এবং পলিসিগুলা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার সুযোগ রয়েছে। এবং এই পলিসি এবং প্রান্তিক মানুষের অর্থসামাজিক উন্নয়নে আপনাকে নিজের। যদি সুযোগ কমাই দেওয়া হয়, অন্য ক্ষেত্রে অন্য ক্যাডারের সুযোগ বাড়াই দেওয়া হয়, আপনি কি তারপরেও প্রশাসনে আসার জন্য আগ্রহী হবেন? জি স্যার, অবশ্যই প্রশাসনে আসার আগ্রহী হবো, কারণ প্রশাসনের সবচেয়ে ব্যতিক্রমী যে সুবিধা সেটা হচ্ছে প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করার, অপরাধ নির্মূল করা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে একটা এক্সট্রা অপরচুনিটি আছে যেটা অন্য ক্যাডার গুলোতে নেই। আচ্ছা, আপনার ভাইবার জন্য ধন্যবাদ। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। ওকে, এমিনারা ফকির। জি স্যার। আচ্ছা, আপনি বলেন তো আপনার নামে ফকির টাইটেল দেওয়ার আসলে কারণ কি? না, ফকির টাইটেলটা হচ্ছে আমার পরিবারের একটা উপাধি। প্রজন্ম থেকে আমার যে দাদা ছিলেন তিনি আসলে তার পূর্ব যারা ছিলেন তারা ওইখান থেকে আসলে ফকির উপাধিটা চলে এসেছে। আচ্ছা, ফকির আসলে কারা, কাদেরকে ফকির বলা হয়? ফকির হচ্ছে সাধারণত পারস্য পারস্যের ফকিরের ইয়েটা ছিল। ফকির হচ্ছে যারা মানে হচ্ছে আপনার ফকির অনেক ধরনের হতে পারে। আমি যেহেতু মুসলিম, আমার দৃষ্টিকোণ থেকে হচ্ছে যে আল্লাহর পথে যারা মানে নিবেদিত প্রাণ, যাদের সকল উদ্দেশ্য উদ্দীপনায় এবং সবকিছুর মূলে রয়েছে মহান রব্বুল আলামিন। এবং তার এই দৃষ্টিকোণ থেকেই আমি আসলে আমার এই পদের বিশ্লেষণ করছি। আচ্ছা, আপনি কি ফকির বিদ্রোহ সম্বন্ধে শুনেছেন? জি স্যার, মুক্তিযুদ্ধের সময় শুনেছি। ফকির বিদ্রোহ কেন হয়েছিল? স্যার, ফকির বিদ্রোহটা হয়েছিল স্যার কৃষি কে কেন্দ্র করে। কাদের সাথে হয়েছিল? স্যার, এটা হচ্ছে ব্রিটিশদের সাথে হয়েছিল। আমাদের উপমহাদেশে প্রথম যে বিদ্রোহটা হয় সেটা হলো ফকির সন্ন্যাসী বিদ্রোহ। তারাই আসলে মূলত এই এই মানে হচ্ছে ব্রিটিশদের সাথে প্রথম আপনার হচ্ছে বিদ্রোহটা করে ফেলে। ওকে। আচ্ছা, আপনি ম্যামকে আপনার 3টা গুণের কথা বলেছিলেন, আত্মবিশ্বাস আর দুটো কি আমি শুনতে পাইনি, একটু বলবেন প্লিজ? জি স্যার, আত্মবিশ্বাস, দক্ষতা, অভিজ্ঞতা। দক্ষতা। আচ্ছা, আপনার আত্মবিশ্বাস এবং দক্ষতা আছে, আমরা কিভাবে বুঝবো? স্যার, আত্মবিশ্বাসটা হচ্ছে যে স্যার আমি যদি আমি আমার ফার্স্ট সার্চ প্রশাসন ক্যাডার, আমার আসলে মানে আহ, সময় মতো মানে সিদ্ধান্ত নেওয়ার মানে সক্ষমতা রয়েছে এবং মানুষের সাথে যোগাযোগ স্থাপন করার সক্ষমতা রয়েছে। এছাড়াও স্যার আমি একটা সমস্যার সমাধান দ্রুত কিভাবে সমস্যার সমাধান করা যায় এবং বর্তমান তথ্য প্রযুক্তি মানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে তাল মিলিয়ে এবং এই তথ্য প্রযুক্তিকে ইমপ্লিমেন্ট করে কিভাবে জনগণের দোরগোড়ায় সেবাটা পৌঁছে দেওয়া যায়, সেই সেই আত্মবিশ্বাস মানে এইগুলা আমার কাছে মনে হয় যে আমি আসলে খুব দৃঢ় বা আত্মবিশ্বাসী হয়ে দাঁড়িয়ে কাজটা করতে চাই। আচ্ছা। আচ্ছা, আপনি ফোর ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের কথা বললেন। আহ আপনার সাবজেক্ট তো ইকোনমিক্স। জি স্যার। তো ইকোনমিক্স এর সাথে ফোর ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কে রিলেট করা যায় কোনোভাবে? অবশ্যই স্যার, ফোর্থ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে স্যার আমাদের এই তথ্য প্রযুক্তি জ্ঞান, তথ্য প্রযুক্তি মানে নব নব তথ্য প্রযুক্তিকে
ব্যবহার করে আমাদের উৎপাদন বৃদ্ধি করে এবং শিল্পের আহ উৎপাদন বৃদ্ধি করে এবং শিল্পের উৎপাদন বৃদ্ধি করে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি এবং দেশের বিনিয়োগ বৃদ্ধি করতে পারি। পাশাপাশি আমরা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে আমরা কাজ করতে পারি। আমরা কৃষিক্ষেত্রে তথ্য প্রযুক্তি বিস্তার ঘটাইয়া আমরা কৃষি উৎপাদন বৃদ্ধি করতে পারি। অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে এই 4th রেভলিউশনের মাধ্যমে আমরা থিঙ্ক অফ ইন্টারনেট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং হচ্ছে আমরা রোবোটিক্স এর মাধ্যমে আমরা এই উৎপাদন শিল্প ক্ষেত্রে উন্নয়ন করতে পারি এবং কৃষি ক্ষেত্রে উন্নয়ন করতে পারি। সামগ্রিকভাবে এই উন্নয়নটা আমাদের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করি। আচ্ছা, আপনার ফার্স্ট চয়েস তো বিসিএস প্রশাসন। জি স্যার। আপনি প্রশাসনের হায়ারার্কিটা একটু বলুন তো। পেশাদার হায়ারিং হচ্ছে দুই রকম স্যার। আমি যদি স্যার মাঠ প্রশাসনে জয়েন করি তাহলে আমার হায়ারিং হবে হচ্ছে সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, বিভাগীয় কমিশনার। আমি যদি স্যার মন্ত্রণালয়ে জয়েন করি তাহলে আমার আহ, সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব, আহ, অতিরিক্ত সচিব, সচিব। আচ্ছা, আপনি বিসিএস থেকে নিয়োগ পাওয়ার পর আপনি মাঠ প্রশাসনে জয়েন করবেন নাকি কেন্দ্রীয় প্রশাসনে জয়েন করবেন? স্যার আমি বিসিএস থেকে জয়েন করার পর আমি বিভাগীয় কমিশনে জয়েন করবো, সেই ক্ষেত্রে এটা একটা মাঠ প্রশাসনের অংশ। আমি মাঠ প্রশাসনে জয়েন করবো। কেন্দ্রীয় প্রশাসনে কখন জয়েন দেওয়া হয়? কেন্দ্রীয় প্রশাসনে স্যার সেটা জানা নেই, সরি। ওকে। আচ্ছা, আপনি আপনার আসলে আমরা ইন্ট্রোডাকশনটাই শুনিনি। আচ্ছা, প্লিজ আপনি নিজেকে একটু ইন্ট্রোডিউস করেন ইংলিশে। Thank you very much, sir, for giving me a chance to say something about myself. This is Mohammad Yaminan Fakir. I'm from Faridpur, Shalta. My father name is Mohammad Musharraf Fakir, who is a small businessman. My mother name is Shamim Akhtar, who is a housewife. Uh, there are six members in my family. I am the first issue in my family. I have three brothers also. I obtained my bachelor and master's degree from Adamji Cantonment College and the National University. Before that, I passed in SSC. I passed SSC in 2011 uh, from Borkhade High School under Dhaka Board and passed SSC in 2013 from Government Yasin College, North Faridpur under same board. After my aim in life is to be civil servant officer. Now I am performing Bhaga post. That's all for the time being. আচ্ছা, আপনার এইম হচ্ছে সিভিল সার্ভিসে আসা, তাই তো? Yes, sir. সিভিল সার্ভিসে আসার পরে কি আপনার এইম শেষ হয়ে যাবে? না স্যার, অবশ্যই না। সিভিল সার্ভিসে আসার পর আমার মানুষের স্যার আমি এখানে আমার স্বপ্ন এবং আমার যে দায়িত্ব, এই দায়িত্ব কে স্বপ্ন হিসেবে নিয়ে এবং সেই দায়িত্ব সঠিকভাবে দক্ষতার সহিত এবং জবাবদিহিতামূলক ভাবে এবং গণতান্ত্রিক ওয়েতে বাস্তবায়ন করার চেষ্টা করবো। মানুষ এবং তান্ত্রিক মানুষের অর্থসামাজিক উন্নয়ন এবং এই প্রশাসন সেবাটা মানুষের দোরগোড়ায় পৌঁছায় দেওয়ার জন্য আমি নিরলস প্রচেষ্টা করে আমি কাজ করি। আচ্ছা আচ্ছা, আপনার জেলা তো ফরিদপুর। আচ্ছা, ফরিদপুরের কয়েকজন বিখ্যাত সাহিত্যিকের নাম বলেন তো। ফরিদপুরে বিখ্যাত সাহিত্যিক স্যার পল্লী কবি জসিমউদ্দিন, তারেক মাসুদ। জসিমউদ্দিনকে কি কবি বলা হয়? পল্লী কবি বলা হয় স্যার। ওকে। ওনার কোনো উপন্যাস আপনি পড়েছেন? স্যার ওনার একটা আমি বিখ্যাত কাব্যগ্রন্থ পড়েছি, নকশিকাঁথা। নকশিকাঁথা। উনি কোনো উপন্যাস লিখেছেন? স্যার উনি একটা উপন্যাস লিখেছে বুবা কাহিনী, ওটা আমার স্যার পড়া হয়নি। আচ্ছা আচ্ছা, ওকে। ধন্যবাদ আপনাকে। স্যার, আপনি কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ স্যার। ইয়ামিন সাহেব আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। আপনি এখন কোথায় কর্মরত আছেন? স্যার আমি সোনালী ব্যাংক পিএলসি তে কর্মরত আছি। ওকে।
So tell me, what is call money rate? আহ, বাণিজ্যিক ব্যাংক তালব্য সংকট দূর করার জন্য অন্য কোনো বাণিজ্যিক ব্যাংকের থেকে স্বল্প সময়ের জন্য, সাধারণত একদিনের জন্য যে লোনটা নিয়ে থাকে তাকে কল মানি বলা হয়। ওকে, বর্তমানে পলিসি রেট কত? স্যার, সরি স্যার। বর্তমানে পলিসি রেট কত? স্যার, বর্তমান পলিসি রেট 4%। আর ইউ শিওর? সরি স্যার, আমি ওকে, তাহলে ব্যাংক রেট কত এখন? ব্যাংকের 4%, স্যার। ওকে, সো ইয়ামিন সাহেব, tell me the difference between fiscal policy and monetary policy. স্যার, মনিটারি পলিসি হচ্ছে স্যার কেন্দ্রীয় ব্যাংক অর্থের অর্থের সরবরাহ নিয়ন্ত্রণ করার জন্য যে পলিসি গ্রহণ করে তাকে মনিটারি পলিসি বলা হয়। আর ফিসকাল পলিসি হচ্ছে স্যার সরকার তার আয় ব্যয় এবং ঋণ পদ্ধতির জন্য যে নীতি প্রণয়ন করে তাকে রাজস্ব নীতি বা ফিসকাল পলিসি। কেন্দ্রীয় ব্যাংকের মূলত কাজগুলো কি কি? স্যার, কেন্দ্রীয় ব্যাংকের কাজ হচ্ছে স্যার মুদ্রা নোট ইস্যু করা, তারপরে স্যার হচ্ছে মুদ্রানীতি প্রণয়ন করা, তারপর হচ্ছে আহ ধুলাবাজার নীতি কার্যক্রম করা, রিজার্ভ ফান্ড নির্ধারণ করা, আহ, এবং তফসিলভুক্ত যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করা এবং দেশের মানে রিজার্ভ সংরক্ষণ করার ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংক ভূমিকা রাখে। বর্তমানে কয়টি ব্যাংক আছে? স্যার, বর্তমানে 61টি ব্যাংক আছে, সাথে আরেকটা ব্যাংক যোগ হয়েছে ডিজিটাল ব্যাংক নগদ। এইসব 62টা ব্যাংক আছে। আর সর্বমোট আর্থিক প্রতিষ্ঠান? আর্থিক প্রতিষ্ঠান স্যার, আমি 25 মার্চ 2025 অনুসারে 35টা আর্থিক প্রতিষ্ঠানের তথ্য জেনেছি। আপনি আমাকে কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের নাম বলুন। স্যার, স্যার লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড, তারপর লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড, তারপর হচ্ছে আমিন গ্রুপ ফাইন্যান্স লিমিটেড, ইত্যাদি স্যার। দুইটার নাম আছে। So what is repo rate? রেপো রেট হচ্ছে স্যার কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকে লোন দেয় তাকে রেপো রেট বলে। ওকে, আমরা দেখলাম যে 5 আগস্টের পর বর্তমান অর্থমন্ত্রী এবং আমাদের অর্থ উপদেষ্টা এবং কেন্দ্রীয় ব্যাংকের যে গভর্নর, ওনারা হলো তারল্য সংকট কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। বর্তমানে কি ব্যাংক অগ্রগতির দিকে যাচ্ছে? আপনার কি মনে হয়? স্যার, ব্যাংক আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর, তারা আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা জানি যে গত ফ্যাসিস্ট সরকারের পরে আমাদের যে তারল্য সংকটের সমস্যা সৃষ্টি হয়েছিল, সাথে ব্যাংকের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাসের একটা ঘাটতি ছিল। সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশ ব্যাংক যে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সংকট দূর করার জন্য আমাদের অনেক অর্থ সহায়তা দিয়েছেন এবং সাথে ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য ব্যাংকের রাজনৈতিক বা স্বজনপ্রীতির যে বিষয়টা ছিল সেজন্য বোর্ড অফ ডিরেক্টরের অনেক ব্যক্তিকে পরিবর্তন করে নতুন সৎ, যোগ্য, দক্ষ ডিরেক্টর নিয়োগ দেওয়া হয়েছে এবং সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য ব্যাংকের হার বৃদ্ধি করে এবং যাতে জনগণের কাছ থেকে টাকা তুলে এবং তারল্য সংকট দূর করার জন্য একটি স্থিতি অবস্থা তৈরি করার জন্য অর্থনৈতিক শ্বেতপত্র সহ অনেকগুলো আপনার পদক্ষেপ নিয়েছেন। সামগ্রিকভাবে আশা করি আমরা বর্তমান আমাদের যে ব্যাংকের যে অবস্থা সেটা অনেকটা বলা যায় যে স্থিতিশীলতার দিকে যাচ্ছে, মানে খারাপ দিক থেকে ভালো দিকের দিকে যাচ্ছে, খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। ওকে, আপনি আমাকে বললেন যে ব্যাংক হার বৃদ্ধি কি সবসময় পজিটিভ? এটার কি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আছে আপনার মতে? জি স্যার, অবশ্যই নেগেটিভ ইম্প্যাক্ট আছে। ব্যাংক হার আমরা বৃদ্ধি করে থাকি সাধারণত মুদ্রার সরবরাহ কমানোর জন্য। সাধারণত দেশে যখন মুদ্রাস্ফীতি দেখা যায় তখনই আমরা এই ব্যাংক হার বৃদ্ধি করে থাকি। ব্যাংক হারের ফলে আমাদের যে অসুবিধা সেটা হচ্ছে স্যার আমাদের ব্যাংক হার বৃদ্ধির ফলে আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ দেওয়ার সক্ষমতা কমে যায়। কারণ হচ্ছে এবং জনগণের ঋণের হার আরো বৃদ্ধি পায়, ফলে সামগ্রিকভাবে জনগণ ঋণ নিতে অনিচ্ছুক হয় এবং সামগ্রিকভাবে
অর্থনীতির বিনিয়োগ কিছুটা হলেও কমে যেতে পারে, এবং বিনিয়োগ কমে গেলে উৎপাদন কমবে, কর্মসংস্থান কমবে। কিন্তু দেশের যে সাম্প্রতিক সময়ে যে মুদ্রাস্ফীতিটা আমাদের মুখ্য বিষয় হয়ে গিয়েছে, যে দ্রব্যমূল্যের লাগাম আমরা কোনোভাবেই টেনে রাখতে পারছি না, 10-এর নিচে মুদ্রাস্ফীতি আনা খুবই কঠিন হয়ে যাচ্ছে। এই জন্য স্যার আমাদের সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বিনিময় হার একটা স্থিতি অবস্থা তৈরি করার জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় অর্থ উপদেষ্টা এবং মাননীয় আমাদের বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং অর্থ মন্ত্রণালয় অর্থনৈতিক অর্থ বিভাগ আমাদের এই ব্যাংক একটা স্বাভাবিক অবস্থা রাখার চেষ্টা করছে। ওকে, জামিল সাহেব, আপনি স্যারকে বললেন যে জসিমউদ্দিন একটি উপন্যাস লিখেছেন, বোবা কাহিনী, তাই না? জি স্যার। জসিমউদ্দিনের কি আর কোনো লিখিত উপন্যাস রয়েছে? স্যার আমি আসলে মানে তার একটা শুনেছি যে একটা উপন্যাস আছে, কিন্তু সেটা আসলে কখনো মানে সামনে আসে নাই আর কখনো প্রকাশ হয় নাই। তার আরেকটি উপন্যাস আছে, তার মৃত্যুর পর সেটি প্রকাশিত হয়েছিল, জেনে নেবেন। আচ্ছা, জামিল সাহেব, আপনার সেকেন্ড চয়েস কি? সেকেন্ড স্যার হচ্ছে স্যার পুলিশ। পুলিশ। ম্যাজিস্ট্রেট এবং মেসিডেন্সির মধ্যে পার্থক্য কি? সরি স্যার। আচ্ছা, আপনি আমাকে বলুন, ম্যাজিস্ট্রেট কাকে বলে? স্যার ম্যাজিস্ট্রেট হচ্ছে স্যার যে আপনার হচ্ছে ম্যাজিস্ট্রেট হচ্ছে স্যার সিআরপিসি 10 ধারা অনুসারে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে। ম্যাজিস্ট্রেট হচ্ছে স্যার দুই প্রকার, একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে স্যার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তো আমরা আসলে সিভিল সার্ভিসে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রধান হবো যদি আমরা নিয়োগপ্রাপ্ত হই। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাজ হচ্ছে স্যার আমাদের যে আপনার হচ্ছে জনশৃঙ্খলা মানে মানে আইন শৃঙ্খলা এবং বিভিন্ন মানে সন্ত্রাস, তারপরে হচ্ছে আপনার দ্রব্যমূল্য বা সামাজিক অসঙ্গতি যেগুলো রয়েছে, সেটা তাৎক্ষণিক প্রতিরোধ করার জন্য সিআরপিসি 10 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট পাওয়ারটা দিয়ে থাকে। এটা সাধারণত জেলা ম্যাজিস্ট্রেট আমাদের এই মানে ক্ষমতা বলে এই ম্যাজিস্ট্রেটের ক্ষমতাটা দেওয়া হয়। সো হোয়াট ইজ কমিউনিটি পুলিশ? স্যার একটু ইন্টারাপ্ট করবো স্যার, আমার ওই ফোনের চার্জ শেষের দিকে, তো স্যার আমি একটু চার্জ দিয়ে নিচ্ছি, একটু স্যার ইন্টারাপ্ট করবো। আচ্ছা শোনেন, হ্যাঁ, অমিনারা ফকির, হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার, জি স্যার, উনি মেবি ফোনে চার্জ দিতে গিয়েছে। স্যার ওনার টাইম আসলে শেষের দিকে, 4 মিনিট আছে, তো আপনি শেষ করে দিয়ে রিভিউ দিয়ে দিন, 4 মিনিট, 1 মিনিট। আর আমি কি ম্যাম আমারটা রিভিউ শুনতে চাচ্ছেন? উনি আছে কিনা এটা ব্যাপার, উনি আমাদের সাথে এখন আছেন কিনা। স্যার আছে স্যার, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, আপনার ভাইবা এ পর্যন্তই আজকে, আপনি আসতে পারেন। আপনি কিছুক্ষণ জি স্যার। থাকবেন, 5 মিনিট থাকবেন, আমরা একটু কারেকশন করে দিব। জি স্যার। ম্যাম আপনি কারেকশন করে দিন। আচ্ছা, আমি কি বলবো যে আপনার কি কারেকশন করতে হবে? জি স্যার। আমি প্রথমে ওভারঅল বলবো আপনার কনফিডেন্স প্লাস হচ্ছে স্পিকিং, মানে ভোকাল কর্ড এগুলো সব ঠিক আছে ওভারঅল। তবে আপনার যে নেটওয়ার্কের সমস্যার জন্য আমি আপনার হচ্ছে এক্সপ্রেশনটা পুরোপুরি দেখতে পারি নাই। জি স্যার। আর সেকেন্ড হচ্ছে আপনি একটু ধীরে এবং হচ্ছে একটু মানে আরেকটু শর্ট ফর্মে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, একদম জি স্যার। কনক্রিট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। জি স্যার। আর বিশেষ করে যে অ্যানালিটিক্যাল যে প্রশ্নগুলো আমাদের ধরা হয় যে হচ্ছে এখানে আপনি এটা হলে কি করবেন বা কেন আসতে চাচ্ছেন, এই টাইপের প্রশ্নগুলোতে একটু কনক্রিট এবং ধীরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। আর যেগুলা জি স্যার। অন্যগুলা যেমন হচ্ছে যেগুলা সংখ্যা বা ওগুলা তো শর্ট ফর্মে এমনি নর্মালি অ্যান্সার আসবেই, ওগুলা নয়। কিন্তু আপনাকে যখন এই যে অ্যানালিটিক্যাল প্রশ্নগুলো বলে, যেমন আমি জি আপনাকে স্যার। প্রথমে জিজ্ঞেস করলাম যে আপনি 3টি গুণের কথা বলেন, সেখানে আপনি জি একদম স্যার। বোল্ড সুন্দর 3টা হচ্ছে অর্জনের কথা বলে দিবেন। জি আত্মবিশ্বাস স্যার। বলছেন, কিন্তু ওইটাকে আবার লেংদি করার কোনো দরকার নেই। আপনি একদম জি স্যার। 3টা চাইছে, 3টা অর্জনের কথা বলছে, আপনি একদম কনক্রিট অ্যান্সার দিবেন, যেন হচ্ছে জি আপনি হচ্ছে থেমে যাবেন, যেন স্যারকে একটা প্রশ্ন করার সুযোগ দেন। আপনি যদি কন্টিনিউয়াসলি একটা প্রশ্নের অ্যান্সার হচ্ছে লেংদি করতে থাকেন, স্যার আর হচ্ছে আপনার পুরোটা কথা শুনতে পারবে না, বা হচ্ছে আপনাকে থামাই দিতে হবে। তো আপনি চেষ্টা করবেন কম সময়ের মধ্যে সঠিক জি স্যার। অ্যান্সারটা দেওয়ার। জি স্যার। কিন্তু আপনার ওভারঅল কনফিডেন্স ভালো, ডেলিভারি জি ভালো, স্যার। তবে আরেকটু ধীরে এবং এইটুকু একটু ইমপ্রুভ করলে আই থিঙ্ক আপনি ভালো ভাইবা দিতে পারবেন। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ।